আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা উত্তরপ্রদেশের লখনৌ শহরের একটা ঘটনা। লখনৌ শহরে শ্যাম বিহারী শ্রীবাস্তব নামের এক ভদ্রলোক থাকতেন, একটা সরকারি অফিসের কর্মচারী। তার ফ্যামিলিতে ছিল তার 2 মেয়ে আর এক ছেলে। যখন তার ছেলেমেয়েরা ছোট ছোট ছিল সেই সময় তার স্ত্রী হার্ট অ্যাটাকে মারা গেছিল। তিনি খুব কষ্টের মধ্যে দিয়ে খুব আদরের সঙ্গে যত্ন করে নিজের 3 ছেলে মেয়েকে বড় করেছিলেন। বড় মেয়ের গ্র্যাজুয়েশন হয়ে যেতে তার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে নিজের বড় মেয়ের বিয়ে দিয়েছিলেন। তার যে ছোট ছেলে, সে খুব অল্প বয়সেই মাকে হারিয়েছিল। 7-8 ক্লাসে সে পড়তো। আর তার থেকে বড় দিদি, সে তখন পার্ট 1-এ পড়াশোনা করছিল। সেই সময় সে একটা কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তি হয়। সেখানে সে ক্লাস করছিল। এমন সময় তার সাথে একটা ছেলের আলাপ হয়, সমবয়সী একটা ছেলে। তার নাম ছিল পবন তিওয়ারি, আর মেয়েটার নাম ছিল ঋতু শ্রীবাস্তব। ঋতু শ্রীবাস্তব আর পবন তিওয়ারির মধ্যে খুব গভীর একটা বন্ধুত্ব হয়। বেশ কয়েক বছর তারা একসাথেই নিজেদের ট্রেনিং ইনস্টিটিউটে যাওয়া আসা ইত্যাদি করছিল। ঋতুর কখনো দেরি হয়ে গেলেই পবন তাকে একদম বাড়ি গিয়ে পৌঁছে আসত। ঋতুর বাবার ব্যাপারগুলো ভালো লাগতো। পবন ঋতুর খুব কেয়ার করত। তারপরে দুজনে আবারও একসাথে একটা কোচিং সেন্টারে ভর্তি হয়, যেখানে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হতো। 2006 সাল থেকে পবনের সাথে ঋতুর বন্ধুত্ব শুরু হয়েছিল। 2008 সালে একটা ব্যাংকের পরীক্ষায় ঋতু আর পবন দুজনেই বসেছিল, তবে পাশ করেছিল ঋতু। ঋতু একটা সরকারি ব্যাংক, নৈনিতাল ব্যাংকে চাকরি পেয়ে যায়। চাকরিটা ছিল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের। পবন তিওয়ারি কিন্তু চাকরি পায়নি, সে চেষ্টা করেই যাচ্ছিল। 2009 সালে ঋতু শ্রীবাস্তব চাকরি পেয়েছিল। 2009 সালে ঋতু শ্রীবাস্তবের বাবা চাইছিল ঋতু শ্রীবাস্তবের একটা যোগ্য পাত্রর সাথে বিয়ে দেওয়ার পরে নিজেকে একটু নিশ্চিন্ত করতে। ঋতু বিয়ে করাতে রাজি হচ্ছিল না। তখন ঋতুর বাবা বুঝতে পেরেছিল যে ঋতু পবন তিওয়ারির সাথে বিয়ে করতে চাইছে, কিন্তু পবন তিওয়ারি তখনও ঠিকঠাক কোনো কাজ শুরু করতে পারেনি। ঋতুর বাবা বলে যে, তোমার এখন বিয়ের বয়স হয়েছে, আমি চাই তোমাকে বিয়ে দিয়ে নিশ্চিন্ত হতে। কিন্তু পবন এখন সেরকম কোনো কাজ করে না যে তার সাথে তোমার বিয়ে দেওয়া যাবে। সেই জন্য তুমি পবনকে ভুলে যাও, অন্য কারো সাথে আমি তোমার বিয়ে ঠিক করার চেষ্টা করব। কিন্তু শ্যাম বিহারী শ্রীবাস্তব বুঝেছিলেন মেয়ে একদম রাজি নয়, তিনি জোর করেননি। তবে খুব দুর্ভাগ্যজনকভাবে 2009-এর শেষের দিকে শ্যাম বিহারী শ্রীবাস্তব নিজের ছেলে আর মেয়েকে রেখে মারা যায়। ছেলে কিন্তু তখনও স্কুলে পড়ে। পবন তিওয়ারি একটা প্রাইভেট চাকরি পায়। তারপর থেকে সে বারবার ঋতুকে রিকোয়েস্ট করতে থাকে যে চলো এবার আমরা বিয়েটা করি। ঋতু কিন্তু কিছুতেই রাজি হচ্ছিল না, কারণ ঋতুর মনে হয়েছিল তার উপরে এখন তার ছোট ভাইয়ের দায়িত্ব রয়েছে, যে এখন খুব ছোট, সে 7 ক্লাসে পড়ে। এক্ষুনি বিয়ে করে নিলে তাকে মানুষ করবে কে? সে পবন তিওয়ারিকে বলে, তুমি কোনো ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও, সরি আমি তোমার সাথে বিয়ে করতে পারবো না। পবন কিন্তু কিছুতেই অন্য কারোর সাথে বিয়ে করতে রাজি হচ্ছিল না, সব সময় সে তার সাথেই বিয়ে করতে চাইছিল। সে ঋতুকে বলে যে বিয়ে করার পরেও কোনো অসুবিধা হবে না, তোমার ভাই আমাদের দায়িত্বেই থাকবে।
তুমি তোমার ভাইয়ের জন্য যা যা ইচ্ছা তুমি করতেই পারো, আমি বা আমার বাড়ির কোনো লোকজন তোমাকে বাধা দেবে না। এই সমস্ত কথা বলা সত্ত্বেও কিন্তু ঋতু রাজি হয়নি। ঋতু বলেছে আমার ভাই এখন 7 ক্লাসে পড়ে, সে খুব ছোট, যে আরো একটু বড় হোক, 15-16 বছরের হোক, তখন আমি ভেবে দেখব। বারবার কিন্তু পবনের বাড়ির লোকেরা, পবনের ছোট ভাই, পবনের দিদির হাজবেন্ড সবাই রিকোয়েস্ট করতে থাকে ঋতুকে বিয়ে করার জন্য। এইভাবে আরো কটা বছর কাটে, এসে যায় 2013 সাল। 2013 সালে ঋতুর মনে হয় যে ক্লাস 10-এ পড়ে এখন তার ভাই, এই সময় তার বিয়ে করা চলে। সে নিজের ভাই আর নিজের বড় দিদি দুজনকে একসাথে বসিয়ে এই ব্যাপারটা জানায় যে আমি এবার পবন তিওয়ারির সাথে বিয়ে করতে চাইছি। দিদি আর ভাই দুজনেই বলে যে পবন তিওয়ারি কিন্তু খুব একটা ভালো কাজ করে না, সে ব্যাপারটা যদি গুরুত্ব নাই বা দিলাম, কারণ তুমি কাজ করো, তাতেই তোমাদের দুজনের ভালোই চলে যাবে। পবন তিওয়ারি কিন্তু বিভিন্ন ধরনের নেশা করে, সেটা আমরা সবাই জানি। ঋতু বলে যে ওই নেশা ব্যাপারটা ছাড়া কিন্তু পবনের মধ্যে আর কোনো খারাপ গুণ নেই, পবনের মধ্যে সবকিছুই ভালো আছে। এবার ঋতুর দিদি আর ঋতুর ভাই সাহিল দুজনেরই মনে হয়েছিল দিদির যখন বিয়ে করার ইচ্ছা হয়েছে তাহলে তাদের একদম বাধা দেওয়া উচিত না। নভেম্বর মাসের 13 তারিখে 2013 সাল বিয়েটা ধুমধাম করে হয়ে যায়। বিয়ের আগে কিন্তু ঋতু নিজের হাজবেন্ডকে একটা শর্ত জানিয়েছিল, যতদিন না তার ভাই নিজের পায়ে দাঁড়াচ্ছে ভাইয়ের সমস্ত দায়িত্ব সে নেবে। তার বাড়ি থেকে খুব বেশি দূরে ছিল না পবনদের বাড়ি, বেশিরভাগ সময় সে নিজের ভাইয়ের কাছেই থাকতো। ভাইয়ের রান্না করা, ভাইকে স্কুলে পাঠানো, এই সমস্ত দায়িত্ব সে নিজের ডিউটির পরও ভাইয়ের যাতে কোনো অসুবিধা না হয় সে ব্যাপারটা সে সব সময় দেখত। তার শ্বশুর বাড়ির কোনো লোকজনেরও এই ব্যাপারে কোনো অসুবিধা ছিল না। খুব ভালোভাবে পবনের আর তার স্ত্রী ঋতু বিয়ের পরে 3-4 মাস কাটে। তারপরে একদিন মন খারাপ করে পবন তিওয়ারি নিজের স্ত্রীকে এসে জানায় যে তার চাকরিটা চলে গেছে। ঋতু শ্রীবাস্তব সেই সময় হাসি মুখে নিজের হাজবেন্ডকে বলে যে অত চিন্তার কি আছে, প্রাইভেট চাকরিতে এরকম হয় মাঝে মধ্যে, তুমি নিজেকে শক্ত করো, আরো ভালো চাকরি খোঁজার চেষ্টা করো, আমি তো আছি, কোনো অসুবিধা হবে না। তারপর থেকেই সে নিয়ম করে নিজের হাজবেন্ডকে হাত খরচের জন্য টাকা, অন্য যে কোনো দরকারের জন্য টাকা দিতে শুরু করে। ইচ্ছা মতো টাকা হাতে পাচ্ছিল বলে পবনও ধীরে ধীরে কাজ খোঁজা বন্ধ করে দেয়। আর তার নেশা করা ব্যাপারটা তো ছিল, সেই ব্যাপারটা দিনকে দিন ঋতুর রাগ আরো বাড়িয়ে দিচ্ছিল। ঋতু এবার বারবার তাগাদা করতে শুরু করে যে তোমার এত খরচা, তাহলে তুমি একটা চাকরি খুঁজছো না কেন? সে বলে চাকরি আমি খুঁজছি, চাকরি আমি খুঁজে পাচ্ছি না, তোমার কাছে আমি যে যে টাকা নিচ্ছি একদিন সুদ সমেত সব ফেরত দিয়ে দেবো। ঋতু বলে আমি টাকার জন্য বলছি না, তোমার একটা চাকরির এক্ষুনি দরকার, এইভাবে সুস্থ শরীরে বাড়িতে বসে থাকার কোনো মানে হয় না। ঋতু নিজের ভাইয়ের জন্য একটা বাড়ি কিনতে চাইছিল। ঋতুর ভাই একটা ছোট্ট ভাড়া ঘরে থাকতো, যেখানে আগে সে তার বাবা আর দিদির সাথে থাকতো। দিদি মাঝে মাঝে এসে তার দেখাশোনা করে, কিন্তু সে একাই ওই ভাড়া ঘরটাতে থাকতো। তার দিদি চাইছিল যে দিদির যেটা বাড়ি তার কাছেই একটা বাড়ি নিজের ভাইয়ের জন্য কিনতে, যেখানে ভাই থাকবে। সেই জন্য বাবার একটা সম্পত্তি তারা 35 লাখ টাকায় বিক্রি করে।
একটা তৈরি বাড়ি তার বাড়ির পাশেই বিক্রি হচ্ছিল, সেটার দাম ছিল 35 লাখ। দিদি মনে করে যে ওই টাকাটা দিয়ে ভাইয়ের জন্য একটা বাড়ি কিনে নিজের পাশেই যদি ভাই থাকে তাহলে তার খুব সুবিধা হবে। সে নিজের হাজবেন্ডকে ব্যাপারটা জানিয়েছিল, 2 লাখ টাকা একটা প্যাকেটে দিয়ে নিজের হাজবেন্ডকে বলেছিল এইটা ওই বাড়িটা কিনবো, তার অ্যাডভান্স। আজকে কিন্তু লাস্ট ডেট, তুমি অ্যাডভান্সটা দিয়ে চলে এসো, তারপরে কিছুদিন পরে বাকি টাকা দিয়ে রেজিস্ট্রিটা করে নেওয়া হবে। সে নিজের হাজবেন্ডের হাতে টাকাটা দিয়ে নিশ্চিন্ত হয়েছিল। তবে 3-4 দিন পরে সে জানতে পারে যে তার হাজবেন্ড ওই টাকাটা অ্যাডভান্স হিসাবে যাকে দিতে বলা হয়েছিল তাকে সে দেয়নি, সেই জন্য বাড়িটা অন্য কেউ কিনছে। তার খুব কষ্ট হয়, সে নিজের হাজবেন্ডকে প্রশ্ন করে সে এরকম কেন করলো, যদি করলো তাহলে জানালো না কেন। তখন পবন তিওয়ারি বলে যে আমার ছোট ভাইয়ের খুব টাকার দরকার ছিল, সেই জন্য আমি জানানোর সময় পাইনি, টাকাটা আমি আমার ছোট ভাইকে দিয়ে দিয়েছি। ঋতু শ্রীবাস্তবের প্রচন্ড রাগ হয়, কিন্তু সে সেই সময় নিজেকে সংযত করে। তারপরে সে ঠিক করে যে আর তো বাড়ি কেনা হলো না, তাহলে টাকাটা এইভাবে অ্যাকাউন্টে ফেলে রেখে লাভ নেই। সে একটা ফিক্সড ডিপোজিট করে নিজের নামে, আর সেই টাকাটা নমিনি করে নিজের 15 বছরের ভাইকে। সে চেয়েছিল যে পরবর্তীকালে এই টাকাটার মালিক তার ভাই হবে। বাবার সম্পত্তি বিক্রি করার টাকা তার ভাইয়েরই প্রাপ্য, তার ভাইয়ের জন্য যেহেতু বাড়ি কেনা হলো না, তাহলে টাকাটা আপাতত সুরক্ষিত থাক। এই ব্যাপারটাতেও পবন তিওয়ারি ভীষণ রেগে যায়। সে বলে যে ঋতু শ্রীবাস্তবের নমিনি হওয়ার অধিকার একমাত্র তার আছে, ঋতুর টাকা ঋতু মারা গেলে সে পাবে, তার ভাই কেন পাবে। ঋতু বলে যে টাকাটা আমার নয়, টাকাটা আমার বাবার সম্পত্তি বিক্রি করা টাকা, ওটাতে শুধুমাত্র আমার ভাইয়ের অধিকার। যেহেতু ভাই ছোট, বাবা থাকলে কিন্তু ওটা ভাইকেই দিত, আর ভাইকে বড় করার, নিজের পায়ে দাঁড় করানোর দায়িত্ব কিন্তু এখন আমার। আমি ওই কাজটা করবই, এতে যদি তুমি বাধা দিতে যাও তাহলে কিন্তু শুধু শুধু আমাদের সম্পর্কটা খারাপ হবে। ওই ব্যাপারটার পরে কিন্তু দুজনের মধ্যে সম্পর্ক খুব খারাপ হয়ে গেছিল। রোজ ওই ব্যাপারটা নিয়ে পবন তিওয়ারি ঝগড়া করছিল নিজের স্ত্রীর সাথে। এবার চলে আসে 19 ডিসেম্বর 2014 সাল। সেদিন সকালবেলায় ব্যাংক থেকে ফোন কলে সাহিলকে জানতে চাওয়া হয় যে তোমার দিদি আজকে অফিসে আসেনি কেন। আমরা বারবার তার ফোনে কল করার চেষ্টা করছি, কলটা লাগছে না। তোমার দিদির কাছে ব্যাংকের ক্যাশের চাবি রয়েছে, আমরা সেটাই চাইছি। সাহিল ব্যাংকে জানায় যে কালকে সকালের পর আমার দিদি আমার কাছে আসেনি, বিকেল বেলায় প্রত্যেকদিন অফিসের পরে আমার কাছে আসে, কিন্তু কাল আসেনি। বিকেল বেলায় আমার দিদির হাজবেন্ডের সঙ্গে ছিল। এই ব্যাপারটা যখন ব্যাংকের লোকেরা জানতে পারে, তখন ব্যাংক থেকে তার হাজবেন্ডকে কল করা হয়। তার হাজবেন্ডের ফোনের নাম্বার তাদের কাছে ছিল না, তারা কোথাও থেকে জোগাড় করে ফোন কল করেছিল দিদির হাজবেন্ড পবন তিওয়ারিকে। জিজ্ঞেস করা হয়েছিল আপনার স্ত্রী কোথায়, সে আজকে ক্যাশের চাবি নিজের কাছে রেখে ব্যাংকে এলো না কেন। পবন তিওয়ারি বলে আমি জানি না যে সে কোথায়, কালকে বিকেল থেকে আমি দেরাদুনে এসেছি নিজের ভাইয়ের বাড়ি। এবার ব্যাংকের লোকেরা এই ব্যাপারগুলো পুলিশকে জানায়। পুলিশ আসে, পবন তিওয়ারির পুলিশ টিম আসে পবন তিওয়ারির বাড়িতে খোঁজ করতে ঋতু শ্রীবাস্তব কোথায় গেছে। বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিল একটা ইন্ডিকা গাড়ি, গাড়িটা লক করা ছিল না। পুলিশ তার ভেতরে ঢোকে, সত্যি সত্যি সেখানে রাখা ছিল ব্যাংকের ক্যাশের চাবি, সেটা নিয়ে ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়।
এবার ঘরের ভেতরে যখন চেক করা হয় তখন সেখানেই পবন তিওয়ারিকে পুলিশ পেয়ে যায়। পুলিশ পবন তিওয়ারিকে অ্যারেস্ট করে নিজের সঙ্গে নিয়ে যায়, জিজ্ঞাসাবাদ শুরু করে। এদিকে পুলিশ ঋতু শ্রীবাস্তবকে খুঁজে বেড়াচ্ছিল। অন্যদিকে লখনৌর একটা নির্জন এলাকায় একটা মহিলা বডি পাওয়া যায়। পুলিশ টিম সেখানে যায়, গিয়ে দেখতে পায় যে মহিলাটা ঋতু শ্রীবাস্তব। কিন্তু ব্যাপারটা লুটপাটের ঘটনা নয় বলে পুলিশের মনে হয়, কারণ ঋতু শ্রীবাস্তবের শরীরের সমস্ত গয়না সেগুলো একদম ঠিকঠাক ছিল, সেগুলো কিন্তু কেউ নিয়ে যাওয়ার চেষ্টা করেনি। তবে ঋতু শ্রীবাস্তবের মোবাইল ফোন আর ঋতু শ্রীবাস্তবের সঙ্গে যে ব্যাগটা থাকতো দুটোই পাওয়া যাচ্ছিল না। পবন তিওয়ারির কাছে পুলিশ টিম যেটা জানতে পেরেছিল সেটা হচ্ছে ঘটনার আগের দিন 18 ডিসেম্বর 2014 প্রত্যেক দিনের মতো ঋতু শ্রীবাস্তব নিজের অফিস থেকে ট্রেনে করে এসে চারবাগ নামে স্টেশনে নামে। সেখান থেকে সে প্রত্যেক দিন অটো নিয়ে নিজের বাড়ি যেত। কিন্তু সেদিন তার হাজবেন্ড সাদা রঙের একটা ইন্ডিকা গাড়ি, যেটা তার দিদির গাড়ি, নিজের দিদির হাজবেন্ডের কাছে গাড়িটা চেয়ে সে নিয়ে এসেছিল চারবাগ স্টেশনের কাছে। ঋতু নিজের হাজবেন্ডকে গাড়িতে দেখে একটু অবাক হয়েছিল। তারপরে তার মনে হয়েছিল যে যেহেতু তার হাজবেন্ডের সাথে তার সবসময় একটা টাকা পয়সা নিয়ে ঝামেলা চলছে, তার হাজবেন্ড হয়তো তার সাথে সম্পর্কটা একটু ঠিক করার উদ্দেশ্যে স্টেশনে তাকে নিতে এসেছে। সে নিজের হাজবেন্ডকে বলে যে কি ব্যাপার তুমি এখানে? তার হাজবেন্ড বলে আমার ভাইয়ের একটু শরীর খারাপ, আমি দেরাদুন যাচ্ছি, এই গাড়িটা সেই জন্যই চেয়ে নিয়ে এসেছি, আমি সেখানে যাচ্ছি। ঋতু বলে ঠিক আছে, তুমি তো আমার কোনো খেয়ালই করো না, তুমি যাও দেরাদুন, আমি রোজ যেমন যাই অটো নিয়ে নিজের ভাইয়ের কাছে আগে দেখা করব, তারপরে বাড়ি যাব। তখন হাসি মুখে পবন গাড়ি থেকে নেমে আসে, নেমে নিজের স্ত্রীকে বলে যে চলে এসো, বসো গাড়িতে, আমি তোমার জন্যই গাড়ি নিয়ে এসেছি। স্ত্রী খুশি হয়, স্ত্রী গাড়িতে উঠে বসে। শীতকালের সময় বেশ অন্ধকার হয়ে গেছিল। একটা নির্জন রাস্তা যেটা ছিল সেখানকার ক্যান্ট এরিয়া ফায়ারিং রেঞ্জের পাশে, ওই জায়গাটা বেশিরভাগ সময় অন্ধকারই থাকতো। সেই অন্ধকার রাস্তা দিয়ে পবন নিজের স্ত্রীকে নিজের দিদির সাদা রঙের ইন্ডিকা গাড়িতে নিয়ে চলে যাচ্ছে। গাড়িতে একটা খুব সুন্দর রোমান্টিক হিন্দি গান বাজছে। ব্যাপারটা পবন আর ঋতু দুজনেরই ভালো লাগছে। হঠাৎ করে পবন নিচে নামে, নামার পরে স্ত্রী কিছু বুঝতে পারার আগেই স্ত্রীর দিকে দরজাটা খুলে একটা দড়ি হাতে নিয়ে তার গলায় ফাঁস লাগিয়ে টেনে দেয়। তার স্ত্রী কিছু বুঝতে পারার আগে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আবার সে ড্রাইভার সিটে এসে বসে। বেশ কিছু দূর চলে, যাওয়ার পরে একটা নির্জন ঝোপঝাড় এরিয়াতে নিজের স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। স্ত্রীর মোবাইলটা হাত থেকে নেয়, মোবাইলটা অফ করে স্ত্রীর ব্যাগের মধ্যে রেখে সেটাকে ছুঁড়ে একটা নালায় ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে গাড়িটা নিয়ে সোজা নিজের বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে শুয়ে পড়ে, রেস্ট করে। সাহিল যখন দেখে যে তার দিদি এখনো আসছে না, রাত্রিবেলায় 9টার সময় সে নিজের দিদির হাজবেন্ডকে কল করে। দিদির হাজবেন্ড কল রিসিভ করে বলে যে চিন্তার কিছু নেই, তোমার দিদি আমার সাথে আছে। সাহিল ভাবে হয়তো তাই। সাহিল নিজের মতো করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। সকাল হয়, সকালে আবার যখন সাহিল নিজের দিদিকে কল করে, কলটা লাগে না। তখন আবার নিজের দিদির হাজবেন্ডকে কল করে। হাজবেন্ড কল রিসিভ করে বলে যে কালকেই আমি
দেরাদুন নিজের ভাইয়ের বাড়িতে চলে এসেছি, আমি তোমার দিদির ব্যাপারে কিচ্ছু জানি না। এই সমস্ত ব্যাপারগুলো পুলিশ টিমকে জানিয়েছিল সাহিল। সেই জন্য পুলিশ কোথাও না কোথাও কনফার্ম হয়ে গেছিল যে ঘটনা ঘটেছে ঋতুর সাথে, এই ব্যাপারে জড়িয়ে আছে ঋতুর হাজবেন্ড পবন। আরো একটা বিশেষ ব্যাপার, যখন ঋতু শ্রীবাস্তবকে তার হাজবেন্ড পবন মেরে ফেলেছিল, তখন ঋতু শ্রীবাস্তব 6 মাসের প্রেগনেন্টও ছিল। পবন শেষ পর্যন্ত সবটা মেনেও নিয়েছিল। বর্তমানে পবন লখনৌর জেলে বন্ধ রয়েছে। লোয়ার কোর্ট থেকে তাকে আজীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। আপাতত তার কেসটা হাইকোর্টে রয়েছে। ভবিষ্যতে বোঝা যাবে যে তাকে হাইকোর্ট কি শাস্তি দিচ্ছে। ঘটনাটা শোনার পরে নিজেদের বক্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা সত্যি ঘটনা নিয়ে।